হ্যাঁ, শুরু শুরু তো বিসমিল্লাহির রহমানির রহিম। অগ্রণী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আমি গত ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্সের 3টে রুল নিয়ে আলোচনা করেছিলাম। আমি আজকেও গুরুত্বপূর্ণ বেশ কিছু রুল আলোচনা করার জন্য আমি চেষ্টা করব। আমি আজকে যে রুলটা নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুল। এটা হচ্ছে ইফ প্লাস কন্ডিশনাল। ইফ প্লাস কন্ডিশনাল অর্থাৎ এখানে দুইটি ক্লজ থাকবে। দুইটি ক্লজের মধ্যে প্রথম ক্লজটি হবে কন্ডিশনাল সেন্টেন্স, আর তাহলে সেকেন্ড ক্লজটি হবে অবশ্যই অর্থাৎ এখানে টেন্স বেসড সেন্টেন্স। প্রথমে যে ব্যাপারটা হবে সেই ব্যাপারটা হচ্ছে ই প্লাস প্রেজেন্ট টেন্স। ই প্লাস প্রেজেন্ট টেন্সের বেলায় ই প্লাস প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় সেন্টেন্সটি অবশ্যই ফিউচার টেন্স হবে। অর্থাৎ ইফযুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমাদের ইনকমপ্লিট সেন্টেন্সটি হবে অবশ্যই ফিউচার টেন্স। তাহলে আমরা লিখতে পারি if you help me, if you help me, যদি তুমি আমাকে সাহায্য করো, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে কি হবে? I will, যেহেতু ফিউচার টেন্স সাবজেক্টের পরে shall বা will বসবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম হবে। I will also help you, আমিও তোমাকে কি করব? সাহায্য করব। অর্থাৎ সেন্টেন্সটি খেয়াল করো, ইফযুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ইনকমপ্লিট সেন্টেন্সটি অবশ্যই ফিউচার টেন্স হবে। দেখো ইফ ইউ হেল্প মি, ইফ ইউ হেল্প, আমরা আগে বলেছি ইফযুক্ত ক্লজটি হবে প্রেজেন্ট টেন্স। ইফযুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয় তোমরা খেয়াল করে দেখো হেল্প অবশ্যই বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে কি হবে? I will, সাবজেক্টের পরে অবশ্যই shall বা will হবে, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে I will also help you, যদি তুমি আমাকে সাহায্য করো আমিও তোমাকে কি করব? অবশ্যই সাহায্য করব। যেমন আমরা আরো একটা উদাহরণ দিতে পারি, if you walk slowly, যদি তুমি ধীরে ধীরে হাঁটো, যদি তুমি ধীরে ধীরে হাঁটো, ব্যাপারটা কি হবে? যদি তুমি ধীরে ধীরে হাঁটো, তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারছি অবশ্যই ধীরে ধীরে হাঁটার কারণে কোনো না কোনো অবশ্যই একটা লস হবে। সেই লসটা হতে পারে তুমি ট্রেন মিস করবে, তুমি বাস মিস করবে, তুমি ক্লাস মিস করবে, বা তুমি বিভিন্ন কিছু মিস করবে। ইফ ইউ ওয়াক স্লোলি, যদি তুমি ধীরে ধীরে হাঁটো, ইউ উইল মিস দ্য ক্লাস, যদি তুমি ধীরে ধীরে হাঁটো তাহলে তুমি কি করবে? তাহলে তুমি ক্লাসটি মিস করবে, তুমি শ্রেণীকক্ষ ঠিকমতো ঠিক টাইমে তুমি জয়েন করতে পারবে না। আমরা এরপরে যে জিনিসটা করতে যাই সেটা হচ্ছে ইফযুক্ত ক্লজটি। তাহলে এটা গেল। ইফযুক্ত ক্লজটি যদি ফার্স্ট টেন্স হয়, ইফযুক্ত ক্লজটি যদি ফার্স্ট টেন্স হয়, ইফযুক্ত ক্লজটি যদি ফার্স্ট টেন্স হয় তাহলে
দ্বিতীয় সেন্টেন্সটি হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল অর্থাৎ এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে উড বসবে, সাবজেক্টের পরে উড বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে, তারপরে হবে এক্সটেনশন। তাহলে এই রুল অনুসারে যদি আমরা যাই তাহলে আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সটি আমরা কমপ্লিট করতে পারবো। দেখো, ইফ যুক্ত ক্লজটি যদি ফার্স্ট টেন্স হয়, ইফ যুক্ত ক্লজটি যদি ফার্স্ট টেন্স হয় তাহলে সেকেন্ড সেন্টেন্স হবে অবশ্যই ফার্স্ট কন্ডিশনাল। তাহলে ফার্স্ট কন্ডিশনাল কেমনে করে? সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট, এগুলো যে কোনো একটা আমরা দিতে পারি। তোমরা এত কিছু মনে রাখার দরকার নেই, তোমরা শুধু কুডের কথা মনে রাখবে। সাবজেক্টের পরে কুড ইউজ করবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে যে কোনো একটা অর্থবোধক বাক্য যদি তোমরা করে দাও তাহলে আমার মনে হয় এটা হয়ে যাবে। যেমন আমরা একটা উদাহরণ লিখতে পারি, if he came, if he came, যদি সে আসতো। if he came, যদি সে আসতো, তাহলে কি হতো? যদি সে আসতো আমি তাকে কি করতাম? যদি সে আসতো আমি তাকে কি করতাম, বা আমরা তাকে কি করতাম? যদি সে আসতো আমরা তাকে সাহায্য করতাম। তাহলে আমরা তাকে সাহায্য করতাম বা আমি তাকে সাহায্য করতাম, এখানে আই ইউজ করতে পারো। এরপর উড ইউজ করো, আই উড হেল্প হিম। যদি সে আসতো আমি তাকে কি করতাম? আমি তাকে সাহায্য করতাম। তদ্রূপ আরো আছে, আমরা দিতে পারি if they wanted, যদি তারা চাইতো, যদি তারা চাইতো কি করতাম? আমি কি করতাম? যদি তারা চাইতো আমি কি করতাম? if they wanted, যদি তারা চাইতো আমি কি করতাম? I would go there. যদি তারা চাইতো আমি সেখানে যেতাম, যদি তারা চাইতো। আমার মূলত কথা হচ্ছে সাবজেক্টের পরে উড ইউজ করবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করলেই কিন্তু তোমার এই সেকেন্ড কন্ডিশনালের এই রুলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের যে থার্ড কন্ডিশনালটা, এটা হচ্ছে ইফ যুক্ত ক্লজটি যদি খেয়াল করো, ইফ যুক্ত ক্লজটি ফার্স্ট পারফেক্ট টেন্স হলে, ইফ যুক্ত ক্লজটি ফার্স্ট পারফেক্ট টেন্স হলে, ইফ যুক্ত ক্লজটি ফার্স্ট পারফেক্ট টেন্স হলে অবশ্যই আমাদের প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ টি পারফেক্ট কন্ডিশনাল হবে। পারফেক্ট কন্ডিশনালের রুল হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে would have, সাবজেক্টের পরে would have অথবা might have, would have might have প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে।
মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে খেয়াল করে দেখো, ইফযুক্ত ক্লজটি যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, এখন স্বাভাবিকভাবে আমি ধারণাই করতে পারি যে তোমরা ফার্স্ট পারফেক্ট টেন্স চেনো। এরপরেও আমি তোমাদেরকে ফার্স্ট পারফেক্ট টেন্স চেনার একটা রুল বলে দিচ্ছি। সাবজেক্টের পরে অবশ্যই হেড থাকবে, এখানে হেড ছাড়া আর কোনো অক্সিলারি ভার্ব নেই, এবং মূল ভার্বের অবশ্যই ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। তো এরকম যদি সেন্টেন্স তোমরা পাও, এরকম যদি কন্ডিশনাল সেন্টেন্স তোমরা পাও, তাহলে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে সাবজেক্টের পরে, অর্থাৎ ইনকমপ্লিট সেন্টেন্সের বেলায় সাবজেক্টের পরে would have, might have এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি করতে হবে, ব্যবহার করতে হবে। এখন আমি এরপরে তোমাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি। if I had seen him, if I had seen him before, যদি আমি তাকে আরো আগে দেখতাম, যদি আমি তাকে আরো আগে দেখতাম, তাহলে কি হবে, কি হতো, যদি আমি তাকে আরো আগে দেখতাম তাহলে অবশ্যই আমি তাকে কি করতাম, I would have, আমি খেয়াল করে দেখো সাবজেক্ট I, এরপরে would have, might have যে কোনো একটা বসাবে। I would have, যদি আমি তাকে আরো আগে দেখতাম আমি তাকে কি করাতাম, I would have told the matter, I would have told the matter, আমি তাকে বিষয়টি বা ব্যাপারটি বলতাম। খেয়াল করে দেখো I would have মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বলা আছে, এখানে কিন্তু টেল এর ফার্স্ট পার্টিসিপল টোল্ড ব্যবহৃত হয়েছে। আমরা আরো একটা উদাহরণ দিতে পারি, খেয়াল করো। if I had got a স্টুডেন্ট ভিসা, যদি আমি একটি স্টুডেন্ট ভিসা পেতাম, যদি আমি একটি স্টুডেন্ট ভিসা পেতাম তাহলে কি হতো, I would have, আমি কি করতাম, I would have gone to লন্ডন, আমি লন্ডন যেতাম। খেয়াল করে দেখো, আমরা আজকে যেই তিনটা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি, সেই তিনটা কন্ডিশনাল সেন্টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় আমাদের সবসময় আমরা দেখি যে পরীক্ষাতে অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্স একটা প্রায় সময় পরীক্ষাতে থাকে। তো আমার বিশ্বাস তোমরা এটা আনসার করতে পারবে। আমরা এরপরে আরো একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, আরেকটা রুল, আমরা রুল 4 গেলাম, আরেকটা রুল যাই। আমরা আরেকটা রুল যাই, রুল নাম্বার 5, it is I or it is you। বহু জায়গাতে তোমরা পাবে it is I or it is you। সেন্টেন্সে যদি it is I or it is you বা it is he বা ইত্যাদি থাকে, তখন আমরা কি করব, এবং খেয়াল করে দেখো
ইট ইজ আই এবং ইট ইজ ইউ বা ইট ইজ হি এগুলোর পরে হু থাকবে। হু দ্বারা শুরু হলে হু এর পূর্বে প্রোনাউনের নাম্বার অনুযায়ী অবশ্যই হু এর পরে যে ভার্ব সেই ভার্বটা বসবে। যেমন প্রায় সময় পরীক্ষাতে আসে ইট ইজ আই হু। খেয়াল করে দেখো, আমি আগেই বলছি ইট ইজ আই বা ইট ইজ ইউ বা ইট ইজ হি এগুলোর পরে যদি হু থাকে, হুর পরে অবশ্যই কি হবে, আমাদেরকে যে কাজটা করতে হবে, হু এর পূর্বের যে প্রোনাউনটা আছে, অর্থাৎ এখানে আমাদের এখানে আই আছে, আই অনুসারে আমাদেরকে এখানে কিন্তু অবশ্যই কি করতে হবে, আমাদেরকে এখানে ভার্ব বসাতে হবে। তাহলে ইট ইজ আই, আমরা সাধারণতভাবে অক্সিলারি ভার্ব ইউজ করি আই এর পরে এম, ঠিক আছে। ইট ইজ আই হু এম responsible for this, আমি ইহার জন্য দায়ী। ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর দিস। দিতে পারো ইট ইজ ইউ হু ড্যাশ। স্বাভাবিকভাবে খেয়াল করো, হু এর পূর্বে ইউ আছে, হু এর পূর্বে কি আছে, হু এর পূর্বে ইউ আছে, তাহলে ইউর সাথে অবশ্যই এখানে আর ইউজ করবে, না হলে এখানে হ্যাভ ইউজ করবে, অন্য কোনো কিছু ইউজ করার সুযোগ নাই। ইট ইজ ইউ হু হ্যাভ ডান দিস, হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তুমি কি করেছো, কাজটি করেছো, তুমি কি করেছো, কাজটি করেছো। এরপরে আমি আবারও বলছি, ইট ইজ আই, ইট ইজ ইউ, হু এর ক্ষেত্রে যদি খেয়াল করে দেখো, ইট ইজ আই এবং ইট ইজ ইউর পরে যদি হু থাকে, অবশ্যই হু এর পূর্বে যে প্রোনাউন আছে সেই প্রোনাউন অনুসারে কিন্তু আমাদের এখানে ভার্ব বসাতে হবে। যেহেতু এখানে আছে ইট ইজ আই, আই এর পরে অবশ্যই এম হবে, না হলে আমরা হ্যাভ ইউজ করব। এখানে কিন্তু অর্থাৎ এম ছাড়া বা হ্যাভ ছাড়া অন্য কোনো কিছু ব্যবহারের সুযোগ নাই। তো তাহলে আমরা মোটামুটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা রুল আমরা আলোচনা করলাম। আমি তোমাদেরকে এখন এই রুলগুলোর আলোকে কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। If her uncle arrives, যদি তার চাচা পৌঁছে, সে কি করবে, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স তোমরা লিখবা। এরপরে নাম্বার 2 তে হচ্ছে if I were you, যদি আমি তুমি হতাম, তাহলে আমি কি করতাম, এরকম একটা মানে কন্ডিশন এখানে দিতে হবে। এরপরে হচ্ছে আমরা দিতে পারি, এরপরে if she had tried, যদি তুমি চেষ্টা করতে, তাহলে কি হবে, রুলস অনুসারে কিন্তু আমাদেরকে লিখতে হবে। এরপরে আমরা দিতে পারি ইট ইজ হি হু। এরপরে আমরা আরেকটা দিতে পারি, আমি আজকে 5টা বাড়ির কাজ দেব, খুব একটা বেশি কিছু দিব না, তোমরা দেখে নাও। if I were a king, if I were a king, ঠিক আছে। এরপরেও আমার এই ক্লাসটা যদি বুঝতে কারো কোনো সমস্যা হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবে। আর আরও ব্যাপার হচ্ছে, যখন আমরা ক্লাসে ফেরত যাব, অবশ্যই এগুলো নিয়ে আরও বিস্তারিত কথা হবে। আর তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। প্লাস তোমাদেরকে যে ব্যাপারটা আমি বলতে চাই, সেই ব্যাপারটা হচ্ছে
যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ক্লাসগুলো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে বেশি বেশি করে করতে বলবে এবং আমাদের স্কুল পেজকে খুলে অবশ্যই তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে, টাটা।